নমস্কার, বই পোকা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা উপন্যাসটির একাদশ ও দ্বাদশ পরিচ্ছেদ অর্থাৎ অন্তিম পরিচ্ছেদটি পড়ে শোনাচ্ছি। আজ গল্পে কিন্তু নতুন মোড় নিচ্ছে, আপনারা সবাই শুনবেন। ঠিক আছে, শুরু করি। গুরুচরণের ভাঙা দেহ মুঙ্গেরের জল হাওয়াতেও আর জোড়া লাগিল না। বৎসর কানেক পরেই তিনি দুঃখের বোঝা নামাইয়া দিয়া চলিয়া গেলেন। গিরিন যথার্থই তাহাকে অতিশয় ভালোবাসিয়াছিল এবং শেষ দিন পর্যন্ত তাহার যথাসাধ্য করিয়াছিল। মৃত্যুর পূর্বে তিনি সজল কণ্ঠে তার হাত ধরিয়া অনুরোধ করিয়াছিলেন সে যেন কোনোদিন পর না হইয়া যায় এবং এই গভীর বন্ধুত্ব যেন নিকট আত্মীয়তায় পরিণত হয়। তিনি ইহা চোখে দেখিয়া যাইতে পারিলেন না, অসুখ বিসুখে সময় হইল না, কিন্তু পরলোকে বসিয়া যেন দেখিতে পান। গিরিন তখন সানন্দে এবং সর্বাত্মকরণে প্রতিশ্রুত হইয়াছিল। গুরুচরণের কলিকাতার বাটিতে যে ভাড়াটিয়া ছিল তাহার মুখে ভুবনেশ্বরী মধ্যে মধ্যে সংবাদ পাইতেন। গুরুচরণের মৃত্যু সংবাদ তাহারাই দিয়াছিল। তাহার পর এ বাড়িতে গুরুতর দুর্ঘটনা ঘটিল। নবীন রায় হঠাৎ মারা গেলেন। ভুবনেশ্বরী শোকে দুঃখে পাগলের মতো হইয়া বড় বধূর হাতে সংসার সঁপিয়া দিয়া কাশী চলিয়া গেলেন। বলিয়া গেলেন আগামী বৎসর শেখরের বিয়ের সমস্ত ঠিক হইয়া গেলে তিনি আসিয়া বিবাহ দিয়া যাইবেন। বিবাহের সম্বন্ধ নবীন রায় নিজেই স্থির করিয়াছিলেন এবং পূর্বে হইয়া যাইত, শুধু তাহার মৃত্যু হওয়াতে 1 বৎসর স্থগিত ছিল। কন্যাপক্ষের আর বিলম্ব করা চলে না, তাই তাহারা কাল আসিয়া আশীর্বাদ করিয়া গিয়াছিল। এই মাসেই বিবাহ। আজ শেখর জননীকে আনিতে যাইবার উদ্যোগ করিতেছিল। আলমারি হইতে জিনিসপত্র নামাইয়া তোরঙ্গ সাজাইয়া গিয়া অনেকদিন পরে তাহার ললিতার কথা মনে পড়িল। সব সেই করিত। 3 বৎসরের অধিক হইল তাহারা চলিয়া গিয়াছে, ইহার মধ্যে তাহাদের কোনো সংবাদই সে জানে না, জানিবার চেষ্টাও করে নাই, বোধ করি ইচ্ছাও ছিল না। ললিতার উপরে ক্রমশ তাহার একটা ঘৃণার ভাব আসিয়াছিল, কিন্তু আজ সহসা ইচ্ছা করিল যদি কোনো মতে একটা খবর পাওয়া যায় কে কেমন আছে। অবশ্য ভালো থাকিবারই কথা, কারণ গিরিনের সঙ্গতি আছে, তাহা সে জানিত। তথাপি সে শুনিতে ইচ্ছা করে কবে বিবাহ হইয়াছে, তাহার কাছে কেমন আছে, এইসব। ও বাড়ির ভাড়াটিয়ারাও আর নেই, মাস 2 হইল বাড়ি খালি করিয়া চলিয়া গিয়াছে। শেখর একবার ভাবিল চারুর বাপকে গিয়া জিজ্ঞাসা করিবে, কারণ তাহারা গিরিনের সংবাদ নিশ্চয় রাখেন। ক্ষণকালের জন্য তরঙ্গ গুছানো স্থগিত রাখিয়া সে শূন্য দৃষ্টিতে জানালার বাহিরে চাহিয়া এইসব ভাবিতে লাগিল। এমন সময় দ্বারের বাহিরে দাঁড়াইয়া পুরাতন দাসী কহিল, ছোটবাবু, কালীর মা একবার আপনাকে ডেকে পাঠিয়েছেন। শেখর মুখ ফিরাইয়া অত্যন্ত আশ্চর্য হইয়া বলিল, কোন কালীর মা? দাসী হাত দিয়া গুরুচরণের বাড়িটা দেখাইয়া বলিল, আমাদের কালীর মা ছোটবাবু, তারা কাল রাত্রিরে ফিরিয়া এসেছেন যে। চলে যাচ্ছি বলিয়া সে তৎক্ষণাৎ নামিয়া গেল। তখন বেলা পড়িয়া আসিতেছিল। সে বাড়িতে পা দিতেই বুকভাঙা কান্নার রোল উঠিল। বিধবা বেশধারিণী গুরুচরণের স্ত্রীর কাছে গিয়া সে মাটিতে বসিয়া পড়িল এবং কোচার খুঁট দিয়া নিঃশব্দে চোখ মুছিতে লাগিল। শুধু গুরুচরণের জন্য নহে, সে নিজের পিতার শোকেও আরো একবার অভিভূত হইয়া পড়িল। সন্ধ্যা হইলে ললিতা আলো জ্বালিয়া দিয়ে গেল। দূর হইতে গলায় আঁচল দিয়া তাহাকে প্রণাম করিল এবং ক্ষণকাল অপেক্ষা করিয়া ধীরে ধীরে চলিয়া গেল। শেখর 17 বর্ষিয়া পরস্ত্রীর পানে চোখ তুলিয়া চাহিতে বা ডাকিয়া কথা কহিতে পারিল না। তথাপি আর চোখে যতটা সে দেখিতে পাইয়াছিল, মনে হইল ললিতা যেন আরো বড় হইয়াছে এবং অত্যন্ত কৃশ হইয়া গিয়াছে। অনেক কান্নাকাটির পরে গুরুচরণের বিধবা যাহা বলিলেন তাহার মর্ম এই যে, এই বাড়িটা তিনি বিক্রয় করিয়া মুঙ্গেরে জামাইয়ের আশ্রয়ে থাকিবেন, এই তার ইচ্ছা। বাড়িটা বহুদিন হইতে শেখরের পিতার ক্রয় করিবার ইচ্ছা ছিল। এখন উপযুক্ত মূল্য তাহারাই ক্রয় করিলে ইহা একরকম নিজেদেরই থাকিবে। তাহার নিজেরও কোনরূপ ক্লেশবোধ হইবে না এবং ভবিষ্যতে কখন তিনি এদেশে আসিলে
দুই একদিন বাস করিয়া যাইতেও পারিবেন, এইসব। শেখর মাকে জিজ্ঞাসা করিয়া তাহার যথাসাধ্য করিবে বলায় তিনি চোখ মুছিয়া বলিলেন, দিদি কি এর মধ্যে আসবেন না শেখর? শেখর জানাইল, আজ রাত্রেই তাকে সে আনিতে যাইবে। অতঃপর তিনি একটি একটি করিয়া অন্যান্য সংবাদ জানিয়া লইলেন। শেখরের কবে বিবাহ, কথায় কত হাজার, কত অলংকার, নবীন রায় কি করিয়া মারা গেলেন, দিদি কি করিলেন, ইত্যাদি অনেক কথা বলিলেন এবং শুনিলেন। শেখর যখন ছুটি পাইল তখন জ্যোৎস্না উঠিয়াছে। এই সময় গিরীন্দ্র উপর হইতে নামিয়া বোধ করি তাহার দিদির বাটিতে গেল। বুড়িচরণের বিধবা দেখিতে পাইয়া প্রশ্ন করিলেন, আমার জামাইয়ের সঙ্গে তোমার আলাপ নেই শেখরনাথ? এমন ছেলে সংসারে আর হয় না। শেখরের তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই, তাহা সে জানাইল এবং আলাপ আছে বলিয়া দ্রুতপদে বাহির হইয়া গেল। কিন্তু বাহিরে বসিবার ঘরের সম্মুখে আসিয়া তাহাকে সহসা থামিতে হইল। অন্ধকার দরজার আড়ালে ললিতা দাঁড়াইয়া ছিল। বলিল, শোনো, মাকে কি আজই আনতে যাবে? শেখর বলিল, হ্যাঁ। তিনি কি বড় বেশি কাতর হয়ে পড়েছেন? হ্যাঁ, প্রায় পাগলের মতো হয়ে গিয়েছেন। তোমার শরীর কেমন আছে? ভালো আছে বলিয়া শেখর তাড়াতাড়ি চলিয়া গেল। রাস্তায় আসিয়া তাহার আপাদমস্তক লজ্জায় ঘৃণায় শিহরিয়া উঠিল। ললিতার কাছাকাছি দাঁড়াইতে হইয়াছিল বলিয়া তাহার নিজের দেহটাও যেন অপবিত্র হইয়া গিয়াছে এমনি মনে হইতে লাগিল। ঘরে ফিরিয়া আসিয়া সে যেমন তেমন করিয়া তরঙ্গ বন্ধ করিয়া ফেলিল এবং তখনও গাড়ির বিলম্ব আছে জানিয়া আরেকবার শয্যাশ্রয় করিয়া ললিতার বিষাক্ত স্মৃতিটাকে পোড়াইয়া নিঃশেষ করিয়া দিবে শপথ করিয়া সে হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে ঘৃণার দাবানল জ্বালিয়া দিল। দাহনের যাতনায় সে তাহাকে মনে মনে অকথ্য ভাষায় তিরস্কার করিল, এমনকি উল্টা পর্যন্ত বলিতে সংকোচ করিল না। তখন কথায় কথায় গুরুচরণের স্ত্রী বলিয়াছিলেন, এত সুখের বিয়ে নয়, তাই শেষ পর্যন্ত কারো মনে ছিল না, নইলে ললিতা তখন তোমাদের সকলকে সংবাদ দিতে বলেছিল। ললিতার এই স্পর্ধাটা যেন সমস্ত আগুনের উপরেও শিখা বিস্তার করিয়া প্রজ্বলিত হইতে লাগিল। এবার পড়ছি দ্বাদশ পরিচ্ছেদ, অর্থাৎ অন্তিম পরিচ্ছেদ। এবার দেখবেন অন্তিম পরিচ্ছেদে উপন্যাসটি একটা নতুন মোড় নিচ্ছে। শেখর মাকে লইয়া যখন ফিরিয়া আসিল তখনও তাহার বিবাহের 10-12 দিন বিলম্ব ছিল। দিন তিনেক পরে একদিন সকালে ললিতা শেখরের মায়ের কাছে বসিয়া একটা ডালায় কি কতকগুলো তুলিতেছিল। শেখর জানিত না, তাই কি একটা কাজে মা বলিয়া ঘরে ঢুকিয়াই হঠাৎ থতমত খাইয়া দাঁড়াইল। ললিতা মুখ নিচু করিয়া কাজ করিতে লাগিল। মা জিজ্ঞাসা করিলেন, কি রে? সে যে জন্য আসিয়াছিল তাহা ভুলিয়া গিয়া, না এখন থাক বলিয়া তাড়াতাড়ি বাহির হইয়া গেল। ললিতার মুখ দেখিতে পায় নাই, কিন্তু তাহার হাত দুটির উপর তাহার দৃষ্টি পড়িয়াছিল। তাহা সম্পূর্ণ নিরাভরণ না হইলেও দুগাছি করিয়া কাচের চুড়ি ছাড়া আর কিছু ছিল না। শেখর মনে মনে ক্রূর হইয়া হাসিয়া বলিল, এ আর এক রকমের ভরং। গিরির সঙ্গতিপন্ন তাহা সে জানিত, তাহার প্রত্যেক হাত এরূপ অলঙ্কারশূন্য হইবার কোনো সঙ্গত হেতু সে খুঁজিয়া পাইল না। সেদিনই সন্ধ্যার পর সে দ্রুত পদে নিচে নামিয়া আসিতেছিল, ললিতাও সেই সিঁড়িতে উপরে উঠিতেছিল। একপাশে ঘেঁষিয়া দাঁড়াইল, কিন্তু শেখর নিকটে আসিতেই অত্যন্ত সংকোচের সহিত মৃদুকণ্ঠে বলিল, তোমাকে একটা কথা বলার আছে। শেখর এক মুহূর্ত স্থির হইয়া বিস্ময়ের স্বরে বলিল, কাকে? আমাকে? ললিতা তেমনি মৃদুস্বরে বলিল, হ্যাঁ তোমাকে। আমার সঙ্গে আবার কি কথা? বলিয়া শেখর পূর্বাপেক্ষা দ্রুতপদে নামিয়া গেল। ললিতা সেইখানে কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া অতি ক্ষুদ্র একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে চলিয়া গেল। পরদিন সকালে শেখর তাহার বাহিরের ঘরে বসিয়া সেই দিনের সংবাদপত্র পড়িতেছিল। নিরতিশয় বিস্ময়ের সহিত
চোখ তুলিয়া দেখিল গিরিন প্রবেশ করিতেছে। গিরিন নমস্কার করিয়া নিকটে চৌকি টানিয়া লইয়া বসিল। শেখর প্রতি নমস্কার করিয়া সংবাদপত্রটা একপাশে রাখিয়া দিয়া জিজ্ঞাসু মুখে চাহিয়া রহিল। উভয়ের চোখের পরিচয় ছিল বটে, কিন্তু আলাপ ছিল না, এবং সে পক্ষে আজ পর্যন্ত দুজনের কেহই কিছুমাত্র আগ্রহ প্রকাশ করে নাই। গিরিন একবারেই কাজের কথা পারিল, বলিল, বিশেষ প্রয়োজনে আপনাকে একটু বিরক্ত করতে এসেছি। আমার শাশুড়ি ঠাকুরনের অভিপ্রায় আপনি শুনেছেন। বাড়িটা তিনি আপনাদের কাছে বিক্রি করে ফেলতে চান। আজ আমাকে দিয়ে বলে পাঠালেন, শীঘ্র যা হোক একটা বন্দোবস্ত হয়ে গেলেই তারা এ মাসেই মুঙ্গেরে ফিরে যেতে পারবেন। গিরিনকে দেখিবা মাত্রই শেখরের বুকের মধ্যে ঝড় উঠিয়াছিল। কথাগুলো তাহার কিছুমাত্র ভালো লাগে না। অপ্রসন্ন মুখে বলিল, সে তো ঠিক কথা, কিন্তু বাবারও বর্তমানে দাদাই এখন মালিক, তাকে বলা আবশ্যক। গিরিন মৃদু হাসিয়া বলিল, সে আমরাও জানি, কিন্তু তাকে আপনি বললেই তো ভালো হয়। শেখর তেমনি ভাবে জবাব দিল, আপনি বললেও হতে পারে। ও পক্ষের অভিভাবক এখন আপনি। গিরিন কহিল, আমার বলবার আবশ্যক হলে বলতে পারি, কিন্তু কাল শেষদি বলেছিলেন আপনি একটু মনোযোগ করলে অতি সহজেই হতে পারে। শেখর মোটা তাকিয়াটা হেলান দিয়া বসিয়া এতক্ষণ কথা কহিতেছিল। সোজা হইয়া উঠিয়া বসিয়া বলিল, কে বললেন? গিরিন বলিল, শেষদি, ললিতা দিদি বলেছিলেন। শেখর বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। তাহার পরে গিরিন কি যে বলিয়া গেল তাহার এক বিন্দুও তাহার কানে গেল না। খানিকক্ষণ বিহ্বল দৃষ্টিতে তাহার মুখপানে চাহিয়া থাকিয়া বলিয়া উঠিল, আমাকে মাফ করবেন গিরিনবাবু, কিন্তু ললিতার সঙ্গে কি আপনার বিবাহ হয়নি? গিরিন জিভ কাটিয়া বলিল, আগে না, ওদের সকলকেই আপনি জানেন। কালীর সঙ্গে আমার কিন্তু সেরকম কথা ছিল না। গিরিন ললিতার মুখে সব কথা শুনিয়াছিল। কহিল, না, কথা ছিল না, সে কথা সত্য। গুরুচরণ বাবু মৃত্যুকালে আমাকে অনুরোধ করে গিয়েছিলেন আমি আর কোথাও যেন বিবাহ না করি। আমিও প্রতিশ্রুত হই। তাহার মৃত্যুর পরে শেষ দিদি আমাকে বুঝিয়ে বলেন, অবশ্য এসব কথা আর কেউ জানে না যে ইতিপূর্বে তার বিবাহ হয়ে গেছে এবং স্বামী জীবিত আছেন। এ কথা আর কেউ হয়তো বিশ্বাস করত না, কিন্তু আমি তার একটি কথাও অবিশ্বাস করিনি। তাছাড়া স্ত্রীলোকের একবারের অধিক বিবাহ হতে পারে না। ও কি? শেখরের দুই চক্ষু বাষ্পাকুল হইয়া উঠিয়াছিল। এখন সেই বাষ্প অশ্রুধারায় চোখের কোণ বহিয়া গিরিনের সম্মুখে ঝরঝর করিয়া ঝরিয়া পড়িল। কিন্তু সেদিকে তাহার চৈতন্য ছিল না। তাহার মনেও পড়িল না পুরুষের সম্মুখে পুরুষের এই দুর্বলতা প্রকাশ পাওয়া অত্যন্ত লজ্জাকর। গিরিন নিঃশব্দে চাহিয়া রহিল। তাহার মনে মনে সন্দেহ ছিলই, আজ সে ললিতার স্বামীকে নিশ্চয় চিনিতে পারিল। শেখর চোখ মুছিয়া ভারী গলায় বলিল, কিন্তু আপনি তো ললিতাকে স্নেহ করেন। গিরিনের মুখের উপর প্রচ্ছন্ন বেদনার গাঢ় ছায়া পড়িল, কিন্তু পরক্ষণেই সে মৃদু মৃদু হাসিতে লাগিল। আস্তে আস্তে বলিল, সে কথার জবাব দেওয়া অনাবশ্যক। তাছাড়া স্নেহ যত বড়ই হোক, জেনে শুনে কেউ পরের বিবাহিত স্ত্রীকে বিবাহ করে না। যাক, গুরুচরণের সম্বন্ধে ওসব আলোচনা আমি করতে চাই না। গুরুজনের সম্বন্ধে ওসব আলোচনা আমি করতে চাইনি, মাফ করবেন। বলিয়া সে আর একবার হাসিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, আজ যাই, আবার অন্য সময় দেখা হবে, বলিয়া নমস্কার করিয়া বাহির হইয়া গেল। গিরিনকে শেখর চিরদিনই মনে মনে বিদ্বেষ করিয়াছে। এইবারে সেই বিদ্বেষ নিবিড় ঘৃণায় পর্যবসিত হইয়াছিল। কিন্তু আজ সে চলিয়া যাইবা মাত্র শেখর উঠিয়া আসিয়া ভূমিতলে বারংবার মাথা ঠেকাইয়া এই অপরিচিত ব্রাহ্ম যুবকটির উদ্দেশ্যে প্রণাম করিতে লাগিল। মানুষ নিঃশব্দে যে কত বড় স্বার্থ ত্যাগ করিতে পারে, হাসি মুখে কি কঠোর প্রতিশ্রুতি পালন করিতে পারে, তাহা আজ সে প্রথম দেখিল। অপরাহ্ন বেলায় ভুবনেশ্বরী নিজের ঘরে মেঝে বসিয়া ললিতার সাহায্যে নতুন বস্ত্রের রাশি থাক দিয়া সাজাইয়া রাখিতেছিলেন। শেখর ঘরে ঢুকিয়া মায়ের শয্যার উপর গিয়া বসিল। আজ সে ললিতাকে দেখিয়া ব্যস্ত হইয়া পলাইল না।
মা চাহিয়া দেখিয়া বলিলেন, কি রে? শেখর জবাব দিল না, চুপ করিয়া থাক দেওয়া দেখিতে লাগিল। খানিক পরে বলিল, ও হচ্ছে মা। মা বলিলেন, নতুন কাপড় কাকে কিরকম দিতে হবে হিসেব করে দেখছি, বোধ করি আরো কিছু আনতে হবে না মা? ললিতা ঘাড় নাড়িয়া সায় দিল। শেখর হাসি মুখে কহিল, আর যদি বিয়ে না করি মা? ভুবনেশ্বরী হাসিলেন, বললেন, তা তুমি পারো, তোমার গুণের গাঁট নেই। শেখর হাসিয়া বলিল, তাই বোধ করি হয়ে দাঁড়ায় মা। মা গম্ভীর হইয়া বললেন, ও কি কথা, অমন অলক্ষণে কথা মুখেও আনিস নে? শেখর বলিল, এতদিন মুখে তো আনিনে মা, কিন্তু আর না আনলে নয়, আর চুপ করে থাকলে মহাপাতক হবে মা। ভুবনেশ্বরী বুঝিতে না পারিয়া শঙ্কিত মুখে চাহিয়া রহিলেন। শেখর বলিল, তোমার এই ছেলেটির অনেক অপরাধী তুমি ক্ষমা করে এসেছ, এটাও ক্ষমা করো মা, আমি সত্যি এ বিয়ে করতে পারবো না। পুত্রের কথা ও মুখের ভাব দেখিয়া ভুবনেশ্বরী সত্যি উদ্বিগ্ন হইলেন, কিন্তু সে ভাব চাপা দিয়া বলিলেন, আচ্ছা আচ্ছা, তাই হবে, এখন যা তুই এখান থেকে, আমাকে জ্বালাতন করিস না শেখর, আমার অনেক কাজ আছে। শেখর আর একবার হাসিবার ব্যর্থ প্রয়াস করিয়া শুষ্ক স্বরে বলিল, না মা, সত্যি বলছি তোমাকে, এ বিয়ে হতে পারবে না। কেন, এ কি ছেলেখেলা? ছেলেখেলা নয় বলেই তো বলছি মা। ভুবনেশ্বরী এবার রীতিমতো ভীত হইয়া সরসে বলিলেন, কি হয়েছে আমাকে বুঝিয়ে বল শেখর, ওসব গোলমেলে কথা আমার ভালো লাগে না। শেখর মৃদু কণ্ঠে বলিল, আরেকদিন শোনো মা, আরেকদিন বলবো। আরেকদিন বলবো? তিনি কাপড়ের গোছা একদারে ঠেলিয়া দিয়া বলিলেন, তবে আজই আমাকে কাশি পাঠিয়ে দে, এমন সংসারে আমি একটা রাতও কাটাতে চাইনি। শেখর অধমুখে বসিয়া রইল। ভুবনেশ্বরী অধিকতর অস্থির হইয়া বলিলেন, ললিতাও আমার সঙ্গে কাশি যেতে চায়, দেখি তার যদি একটা কিছু বন্দোবস্ত করতে পারি। এবার শেখর মুখ তুলে হাসিল, তুমি নিয়ে যাবে? তার আবার বন্দোবস্ত কার সঙ্গে করবে মা? তোমার হুকুমের বড় ওর আবার কি আছে? ছেলের হাসি মুখ দেখিয়ে তিনি মনে মনে একটু যেন আশান্বিতা হইলেন। ললিতার পানে একবার চাহিয়া দেখিয়া বললেন, শুনলি মা ওর কথা? ও মনে করে আমি ইচ্ছে করলেই যেন যেখানে খুশি নিয়ে যেতে পারি, ওর মামির মত নিতে হবে না। ললিতা জবাব দিল না। শেখরের কথাবার্তার ধরনে সে মনে মনে অত্যন্ত সংকুচিত হইয়া উঠিতেছিল। শেখর বলিয়া ফেলিল, তাকে জানাতে চাও জানাও গে, সে তোমার ইচ্ছে, কিন্তু তুমি যা বলবে তাই হবে মা। এ আমিও মনে করি, যাকে নিয়ে যেতে চাচ্ছ সেও মনে করে, ও তোমার পুত্রবধূ। বলিয়া ফেলিয়াই শেখর ঘাড় হেট করিয়া রহিল। ভুবনেশ্বরী বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেলেন। জননীর সম্মুখে সন্তানের মুখে একই পরিহাস। এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া বলিলেন, কি বললি? ও আমার কি? শেখর মুখ তুলিয়া বলিতে পারিল না, কিন্তু জবাব দিল, আস্তে আস্তে বলিল, ওই তো বললুম মা, আজ নয়, 4 বৎসরের বেশি হলো। তুমি সত্যিই ওর মা, আমি আর বলতে পারিনে, ওকে জিজ্ঞাসা করো, ওই বলবে। বলিয়াই দেখিল ললিতা গলায় আঁচল দিয়া মাকে প্রণাম করিবার উদ্যোগ করিতেছে। সেও উঠিয়া আসিয়া তাহার পাশে দাঁড়াইল, এবং উভয়ে একত্রে মায়ের পদপ্রান্তে ভূমিষ্ঠ প্রণাম করিয়া শেখর নিঃশব্দে বাহির হইয়া গেল। ভুবনেশ্বরী 2 চোখ দিয়া আনন্দশ্রু ঝরিয়া পড়িতে লাগিল। তিনি ললিতাকে সত্যি অত্যন্ত ভালোবাসিতেন। সিন্দুক খুলিয়া নিজের সমস্ত অলঙ্কার বাহির করিয়া তাহাকে পড়াইতে পড়াইতে একটু একটু করিয়া সব কথা জানিয়া লইলেন। সমস্ত শুনিয়া বলিলেন, তাই বুঝি গিরিনের কালের সঙ্গে বিয়ে হয়েছে? ললিতা বলিল, হ্যাঁ মা, তাই। গিরিনবাবুর মতো মানুষ সংসারে আর আছে কিনা জানি না। আমি তাকে বুঝিয়ে বলতেই তিনি বিশ্বাস করলেন যে সত্যিই আমার বিয়ে হয়ে গেছে। স্বামী আমাকে গ্রহণ করুন না করুন সে তার ইচ্ছে, কিন্তু তিনি আছেন। ভুবনেশ্বরী তাহার মাথায় হাত দিয়া বলিলেন, আছে বই কি মা, আশীর্বাদ করি, জন্ম জন্ম দীর্ঘজীবী হয়ে থাকুক। একটু বস মা, আমি অবিনাশকে জানিয়ে আসি যে বিয়ের কনে বদল হয়ে গেছে। বলিয়া হাসিয়া বড় ছেলের ঘরের দিকে চলিয়া গেলেন।
ধন্যবাদ। তো আজকে এই পরিণীতা উপন্যাসটি এখানেই সমাপ্ত হলো। আপনাদেরকে বলছি, আমার এটা পাঠ করতে প্রায় কতক জায়গায় ভুল ত্রুটি হয়েছে, আপনারা মাফ করবেন। আমি কিন্তু এটা পাঠ করেছি করে একদম সরাসরি এটা পোস্ট করে দিলাম, আমি কোনো ধরনের এডিট করিনি। তাই জন্য আপনাদের কাছে আমি বিনম্র প্রার্থনা করছি, যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে, হয়েছে অনেকবারই আমার উচ্চারণে হয়তো কোনো একটা ভুল হয়েছে, কিছু ভুল হয়ে থাকে, তাহলে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ। আগামীকাল আপনাদের জন্য নিয়ে আসবো দেব।